ভাঙড় বিধানসভা শুধু নয়, সারা পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। এটা নজিরবিহীন। এর আগেও শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু বিশেষ করে 11 সালের পর থেকে শান্তিপূর্ণ ভোট আর হয়নি। সেই সাথে সাথে ভাঙড়েও শান্তিপূর্ণ ভোট হয়েছে। 11 সালে, 16 সালে, 21 সালেও বড় ধরনের কোনো গণ্ডগোল হয়নি। যেটা গণ্ডগোলটা বেশি হয়েছে 23 সালে পঞ্চায়েত নির্বাচনে। সেই হিসাবে খুবই শান্তিপূর্ণ ভোট হয়েছে। মানুষ তাদের মানে ইচ্ছামতো তারা নিজেরা, কাউকে ডাকতে হয়নি, নিজেরা এসে ভোট দিয়ে। যদিও এর অন্য কারণও আছে, সেটা হচ্ছে এসআইআর ব্যাপারে মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। যাদের নাম এসেছে তারা ভোট দিয়ে নিজেদেরকে একটা প্রমাণ হিসেবে দেখাতে চাইছে, এবং এসআইয়ের কারণে যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা সবাই তো বাড়িতে ফিরেছে। এবং আরেকটা ভোট পার্সেন্টেজ বাড়ার আরেকটা কারণ হচ্ছে যে 10% মতো মরা বা বিভিন্ন ধরনের ভোট যেটা বাতিল হয়েছে, সেই বাতিল হওয়ার জন্যে এখন মানে সঠিক ভোটার লিস্টটা হয়েছে, যদিও কিছু নাম বাদ গিয়েছে। যার লিস্টে এসছে এর মধ্যে কোনো ভুয়ো ভোটার নেই। সেই কারণে ভোট পার্সেন্টেজটা আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। এবং ভাঙড়ে ভোট দেওয়ার প্রবণতা আগাগোড়াই ভালো ছিল, এবারে তাছাড়াও বেশি হয়েছে এই 2-3টে কারণে। সেই কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে এসছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এটাই আমরা খুশি। 11 সালের পরে বললাম তো, 11 সালের পরে বোমগুলিটা বেশি আমদানি হয়েছে। 11 সালে ঠিক নয়, 8 সালে পঞ্চায়েত নির্বাচন থেকে একটা শুরু হয়েছিল, তখন বামপন্থ সরকার ছিল। তৃণমূলের পক্ষ থেকে এই বোমগুলি আমদানিটা বেশি করে করা হয়েছিল। এবং বিধানসভা যদি আমরা ধরি, 11 সাল এবং 23 সাল, এই 16 সাল এবং 21 সাল, এই 3টে বিধানসভা নির্বাচনে অপেক্ষাকৃত গণ্ডগোল কম হয়েছিল। এবং সমস্যা যেটা হয়েছে 23 সালকে কেন্দ্র করে, 23 সালে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক এবং গণনা কেন্দ্র, নমিনেশন, ব্যাপক বোমাবাজি, গুলি ব্যবহার, মৃত্যু, এটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে। এটা একটা খুব কলঙ্কজনক ঘটনা ভাঙড়ের ইতিহাসে, এবং সেখান থেকে আমরা 26 সালের নির্বাচনে মুক্ত হতে পেরেছি। আমরা খুশি এই ব্যাপারটায়। এখানে জয়ের সম্ভাবনা বাম সমর্থিত আইএসএফ প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি। শওকত মোল্লা তিনি লড়াই করেছেন গত 2-2.5 বছর ধরে। ভাঙড়ে প্রতিনিয়ত পড়ে থেকেছেন, মাটির সাথে মিশে থেকেছেন। এর আগে রেজাউল করিম 21 সালে ছিলেন, তিনি সেভাবে উপরে উপরে প্রচারে থাকলেও একেবারে সেইভাবে ছিলেন না। ভাঙড়ের সাংগঠনিক ব্যাপারে তার তৃণমূলের মধ্যে নানা রকম সমস্যা থাকা সত্ত্বেও বেশ কিছু লিডার, যে আরাবুল কাইজার থেকে শুরু করে, এরা যেমন মানে এদের মধ্যে অনেকও পরবর্তী আরাবুল সাহেব বহিষ্কৃত অবস্থায় উনি অন্য দলে যোগ দিয়েছেন। এছাড়াও আরও কিছু নেতা তারা সেভাবে সহযোগিতা করেনি, তবে উনি পরিশ্রম খুবই করেছেন এবং লড়াইটা দিয়েছেন ভালো। কিন্তু জয়লাভ এখানে আইএসএফ করবে। রিকভারি করার ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আরও কয়েকবার এসছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে এই বোধহয় প্রথম এলেন। এবং মানে ইউসুফ পাঠানকে নিয়ে আসা এবং বিভিন্ন কর্মসূচি, অভিনব বিভিন্ন কর্মসূচি করেছেন, লড়াইটা করেছেন সেইভাবে।
তো ভবিষ্যৎবাণী করতে পারি না, তবে আমি সম্ভাবনার কথা বলতে পারি। উনি যথেষ্ট লড়াই করেছেন, তা সত্ত্বেও আমরা মনে করি বাম সমর্থিত আইএসএফ প্রার্থী জয়লাভ করবেন। এই ব্যাপারে সমীক্ষা যা বলছে, সমীক্ষাতে তো জিরোর কাছাকাছি দেখাচ্ছে বাম এবং আইএসএফ। এতটা খারাপ হবে বলে আমি মনে করি না, আবার বিরাট কিছু আমি আশাও করি না, কারণ আমরা সংখ্যার দিক থেকে শূন্য, বামেরা। আইএসএফ একমাত্র নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছিলেন, এবং যে লড়াইটা আমরা করেছি, আমরা মনে করি আমাদের ভোট, শতকরা ভোটটা আমরা যথেষ্ট বাড়াতে পারবো, বেশ কিছু সিটে আমরা জিততে পারবো। যথেষ্ট লড়াই আছে আমাদের। কিছু নূতন মুখ, যারা শুধু ভোটের সময় নয়, বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে মাঠে ময়দানে লড়াই করেছেন, বা তাদের ব্যক্তিগতভাবে তাদের যে মানে প্রচুর লড়াই তারা করেছেন, পার্টির উদ্যোগে যে কর্মসূচিগুলো ব্যক্তিগত তারা উদ্যোগ নিয়েছে, সে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, নূতন মুখ আমাদের আফরিন বেগম থেকে শুরু করে বিকাশ ভট্টাচার্য, আমাদের আরও অন্যান্য যার নেতৃত্ব আছে, নূতন মুখ, পুরনো মুখ তো আছে, নূতন মুখ। এবং যে দাবিগুলো আমরা করেছি, যা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদগুলো হয়েছে, সেই প্রতিবাদগুলো ন্যায্য, সেই আন্দোলনগুলো এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পেরেছি, তাতে অবশ্যই আমরা আশাবাদী। আমরা বেশ কিছু সিটে আমরা জয়লাভ করতে পারবো, কিন্তু সঠিক সংখ্যাটা বলা সম্ভব নয়। লড়াইটা তো এখানে তৃণমূল এবং বিজেপি, এই দুটো শক্তি, একটা কেন্দ্রীয় সরকার ক্ষমতা আছে, এখানে বর্তমান রাজ্য সরকারের ক্ষমতা আছে। তারা দুজনে হিন্দু মুসলমানের মধ্যে যে বাইনারি, ভিতরে এক, বাইরে বিরাট লড়াই দেখাচ্ছে। দেখলে মনে হবে যেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত এবং যোগসাজশী হচ্ছে। সেই জন্যে এই দুটো শক্তিকে একসাথে পরাস্ত করা এটা বেশ কঠিন কাজ। সেই কাজে আমরা লড়াই চালাচ্ছি। সফলতা অবশ্যই আমরা শুধুমাত্র সিট সংখ্যা দিয়ে আমরা সফলতা মনে করি না। সেটা হচ্ছে আমরা কত মানুষকে আন্দোলনে সংগঠিত করতে পারলাম, এবং নির্বাচনে কত শতাংশ ভোট আমরা বাড়াতে পারলাম, আমাদের পক্ষে আনতে পারলাম, সেটাও একটা সফলতার মাপকাঠি। সেদিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে যাব। আর সিট সংখ্যা সঠিক করে বলতে না পারলেও আমরা বেশ কিছু সিট এবারে পাবো, এই আশা আমরা করছি। ক্যানিং পূর্বে কেন সারা রাজ্যেই ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। ক্যানিংয়ের বারে বারে আমাদের কাছে আমরা খবর আসে যে ওখানকার মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন না। ভাঙড়েও কিছু অংশেও এটা ছিল। আমরা যদিও কয়েকটি নির্বাচনে, 21 সালের নির্বাচনে আমরা অধিকাংশ বুথে এজেন্ট দিয়ে লড়াই করেছিলাম। কোনো সময় আমরা কিছু কিছু বুথে ওই তৃণমূল বাহিনীর কাছে আমরা হয়তো সেভাবে পেরে উঠতাম না। কিন্তু এবারের নির্বাচনে সারা রাজ্যে যেভাবে ভোট হয়েছে, ক্যানিংয়েও সেইভাবে ভোট হয়েছে। তো এখানে যিনি আমাদের আইএসএফের ক্যান্ডিডেট হয়েছেন, তিনি তো নূতন, যদিও তৃণমূলের যিনি, তিনিও ভাঙড় থেকে গেছেন, কিন্তু ওখানে যেভাবে মানুষ যেভাবেই হোক তারা একটা তাদের এলাকাটা দখল রেখেছে, সেই দখল থেকে কতটা বার করে আনা যাবে। মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে এবং ভোট পার্সেন্টেজ প্রায় 96%, মানে 95.6 কত শতাংশ। সেখানে মনে হচ্ছে মানুষ যখন ভোট দিতে পেরেছে, সেখানে সরকার বিরোধী মনোভাব ব্যক্ত হওয়ারই কথা। আবার
আইএসএফ প্রার্থীর মুখ থেকে যেভাবে শুনছি বেশ কিছু বুথে মানে সঠিকভাবে ভোট দিতে পারেনি। তো আমার মনে হয় লড়াইটা ভালোই হবে। যেটা 50-50 দেখানো হচ্ছে সেটা এই প্রার্থী যে কোনো প্রার্থী জিততে পারে এবং মানুষ যদি তার বিবেচনা মতে যদি সঠিক ভোটটা প্রয়োগ করেন তাহলে আইএসএফ ক্যান্ডিডেট হয়তো জিততেও পারেন। তবে এই ব্যাপারে আমি 100% করে বলতে পারছি না।